ভালোবাসার ফাঁদে পড়ে নিজের সর্বত্র হারালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ভিডিও ওমান ব্লগার চ্যানেলে স্বাগতম। আমি মিম চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সালটা ছিল 2019 শেষের দিকে। আমার একটি ছেলের সাথে খুব একটা সম্পর্ক হয়। সম্পর্ক যখন আমি নতুন সম্পর্কে জড়াই তখন আমার দুনিয়ার আর কোনো কিছুই ভালো লাগতো না। একমাত্র তাকেই আমার দুনিয়ার সবচেয়ে সুন্দর পুরুষ মনে হতো। তখন নতুন সম্পর্ক জড়িত হই আমি, তখন আমার কাছে মনে দুনিয়ার সব কিছু আমার কাছে অসুন্দর মনে হতো। যাকে মন থেকে ভালোবাসতাম তাকে মনে হতো সেই বিশ্বে সুন্দর একজন মানুষ। ধীরে ধীরে সম্পর্কটা অনেক সুন্দর হয়। তারপরে দুই পরিবার একসঙ্গে হয়, কথা দিচ্ছিল যে সে আমাকে বিয়ে করবে। সে একজন ওমান প্রবাসী ছিল, আমিও একজন ওমান প্রবাসী। তখন সে আমাকে বলল, তুমি ওমান, আমি ওমান থাকি। আমি বললাম, হ্যাঁ, সমস্যা কি? তখন সে আমাকে বলল, আমাকে কিছু টাকা দাও, আমি দোকান করব। আমিও তার ভালোবাসায় এমনভাবে মগ্ন হয়েছিলাম যে সে আমাকে যেটা বলতো আমি সেটাই বিশ্বাস করতাম। সে আমাকে এমন প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা সারা জীবন একসাথে থাকব, দোকান দিলে সমস্যা কি? দোকান দাও, সেই শুরু আমার কাছে থেকে টাকা নেওয়া। সে অনেক বড় দোকান করছে। তারপরে সে বলল, তোমার আব্বু তো কোনো কাজ নাই। তার কথার ফাঁদে পড়ে আমি আমার আব্বুকে 3 লাখ টাকা খরচ করে ওমান নিয়ে আসলাম, কিন্তু সে আমার বাবাকে ওমান নিয়ে এসে খুব কষ্ট দিল। মেয়ে হয়ে বাবার এই কষ্ট আমি আর দেখতে পারছিলাম না। বাবার কষ্ট সহ্য করতে না পেরে আমি আমার বাবাকে 2024 সালের প্রথম দিকে বাংলাদেশ পাঠিয়ে দেই। তারপরে তার সাথে আমার অনেক ঝামেলা হয়। আমার পরিবারের সবাই আমার সাথে অনেক খারাপ করে। তার কারণে 2024 সালে জুন মাসে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। সেই যে 2024 সালে জুন মাসে সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, এখন 2026 সাল, সে এখন পর্যন্ত আমার সাথে কোনো যোগাযোগ করেনি। 2019 সালে আমাদের সম্পর্কে শুধু হয়, 2020 সালে টাকা নেওয়া শুরু করে, 2024 পর্যন্ত টাকা নিয়েছে সে। এইসব বলার কারণ আমার মতো ভুল যেন কেউ না করে। বর্তমানে আমি ওমান আছি। আমি টেলারের দোকান থেকে, মেশিনে কাপড় থেকে সব আমার টাকা করছে। ওমান দিন শেষে আমারে ছুঁড়ে ফেলে দিছে। আমাকে প্রতিশ্রুতি দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে ওমানে বিশাল বড় একটা টেইলারের দোকান দিয়েছে। মেশিন থেকে শুরু করে দোকানের যাবতীয় সব জিনিসপত্র আমার টাকা দিয়ে করেছে। 2019-এর শেষের দিক থেকে 2024 সালের জুন মাস পর্যন্ত সে আমার কাছ থেকে প্রতিনিয়ত টাকা নিয়ে এসব করেছে এবং সে দিন শেষে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন সে অন্য একটা মেয়ের সঙ্গে প্রেম করছে। যখন আমার ছেলেটার সাথে সম্পর্ক হয় এবং ছেলেটা আমার কাছ থেকে টাকা নিয়ে ওমানে একটা টেলারের দোকান দেয়, সব কিছু তার পরিবার জানতো। এখন আমি যখন তার পরিবারের সাথে যোগাযোগ করতে যাই, কথা বলতে যাই, এখন তার পরিবার বলে এসব বিষয়ে আমরা কিছুই জানি না। এই কষ্ট নিয়ে আমার প্রতিনিয়ত ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে থাকতে হয়। এই কষ্ট আমি আর নিতে পারি না। প্রবাস জীবনে এত কষ্ট করেও আমার এত বছরের পরিশ্রমের ফসল আমি অন্যজনকে ভালোবেসে দিয়েছি। নিজের জীবনটাও একজনকে ভালোবেসে উৎসর্গ করে দিয়েছিলাম। টাকা পয়সা সব কিছুই তাকে দিয়েছিলাম বিশ্বাস করে যে তার সঙ্গে আমার বিয়ে হলে আমরা দুজন ভালো থাকতে পারবো। সে যদি ওমানে একটা দোকান নেয় আমাকে বিয়ে করবে, যেহেতু সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল। আমিও তাকে বোকার মতো বিশ্বাস করেছিলাম। আসলে আমরা মেয়েরা এমনই, খুব অল্পতেই মানুষকে খুব বিশ্বাস করি। আমার এই গল্পটা ছিল একটা ওমান প্রবাসী মনোয়ারা আপুর গল্প। আপুটা আমাকে কয়েকদিন আগে গল্পটা পাঠিয়েছে, আমার কমেন্টে লিখে বলেছে, আপু তোমার ভিডিওর মাধ্যমে আমার কথাগুলো তুলে ধরবা, আমার মতো ভুল যেন আর কোনো প্রবাসী মেয়েরা না করে। আর শুধু প্রবাসী মেয়েরাই যেমন ভুল করে তা কিন্তু না, বাংলাদেশে যেসব প্রতিষ্ঠিত মেয়েরা আছেন তারাও এই ধরনের ভুল কখনোই করবেন না। জীবনে চলতে হলে কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে, কিন্তু বিশ্বাসের মর্যাদা যে না রাখতে পারবে সে হয়তো বা আপনার জন্য আপনার উপযুক্ত না, এই জন্য সে আপনার বিশ্বাসের অমর্যাদা করেছে। এখন
আপুর এই কথাগুলো আমার পড়ে খুবই কষ্ট লাগলো যে আপু 2019 থেকে 2024 পর্যন্ত ওই লোকটাকে টাকা দিয়েছে, তার টাকায় সে ওমানে একটা দোকান নিয়েছে এবং টেলারের দোকান দিয়েছে। আজ সে একজন সফল ব্যবসায়ী হয়েছে এবং সে দিন শেষে অন্য একটা মেয়ের সাথে এখন সম্পর্কে আছে, কিন্তু আপুর সাথে বর্তমানে সে কোনো যোগাযোগ করছে না। আমার নিজের ব্যক্তিগত কিছু ওপিনিয়ন আমি আপুর উদ্দেশ্যে আমি বলতেছি। আপু, ওমানের কানুন কিন্তু অনেক কঠিন। তুমি চাইলে তুমি যে টাকাগুলো তার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছো এই টাকার সমস্ত রিসিপ্টগুলো দিয়ে তুমি তার নামে ওমানে কিন্তু মামলা করতে পারবে, এবং তার ফোন নাম্বার যদি তোমার কাছে থাকে তুমি তার ফোন নাম্বার দিয়ে কিন্তু ওমানে মামলা করতে পারবে। তোমার কিছুই করতে হবে না, তুমি তোমার ম্যাডামদেরকে বলবা, বলে সব কিছু শেয়ার করবা এবং তার ফোন নাম্বারটা তোমার ম্যাডামদেরকে দিবা। দেওয়ার পরে তোমাকে মামলা করতে তারা থানায় নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তুমি সব কিছু বলবা। যেহেতু তুমি অনেক দিন যাবত ওমানে আছো, তাহলে তুমি তোমার আরবিতে পুলিশদের সাথে কথা বলবা এবং তার ফোন নাম্বারটা ওখানে দিবা। দেওয়ার পরে তারা ফোন নাম্বার ট্র্যাক করে কিন্তু তার ডিটেলস সব কিছু বের করতে পারবে যে সে কোথায় আছে, কি করছে। এমনকি তুমি যে টাকাগুলো তাকে দিছো এই রিসিপ্টগুলাও তুমি পুলিশকে দেখাবা। টাকাগুলো যদি তুমি ওমান থেকে ওমান দিয়ে থাকো, ওমান অ্যাকাউন্টে ওমান যে তার অ্যাকাউন্ট আছে সেখানে দিয়ে থাকো, তাহলে অবশ্যই তুমি এখানে পুলিশের সাহায্য নিয়ে তুমি তাকে কিছু একটা করতে পারবা। এবং তুমি যদি টাকাগুলো বাংলাদেশে তার পারিবারিক অ্যাকাউন্টে দিয়ে থাকো, তো সেই ক্ষেত্রে তুমি টাকার রিসিপ্টগুলো খুব যত্ন করে রেখে দাও। তুমি তার বাংলাদেশে গিয়ে তার পরিবারের নামে থানায় গিয়ে মামলা করো এবং তুমি যে টাকাগুলো রিসিপ্টগুলো আছে সেগুলো দিয়েই তুমি তার ঠিকানা বের করতে পারবা যে তুমি কোন ঠিকানায় এই টাকাগুলো কোন ব্যাংকে ট্রান্সফার করেছো। সেই ব্যাংকে গিয়ে যোগাযোগ করে তুমি তার অ্যাড্রেস বের করতে পারবা। কেননা একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে নিজের সমস্ত ডিটেলস কিন্তু ব্যাংকের থাকে, তুমি এই ব্যাংকের মাধ্যমে তার ঠিকানা খুঁজে বের করতে পারবা। এই ধরনের মানুষগুলোকে, যারা মানুষকে ঠকায়, তাদেরকে এইভাবেই শিক্ষা দিতে হয়। আমি তোমাকে একটা কথা বলবো, তোমার গল্পটা শুনে আমার নিজেরও খুব খারাপ লেগেছে। যেহেতু আমিও একজন প্রবাসী একটা মেয়ে, টাকা ইনকাম করতে যে কতটা কষ্ট সেটা আমিও কিন্তু জানি। তুমি টাকার রিসিপ্টগুলো প্লিজ আপু রেখে দাও। আর আমি তো তোমাকে আবারও কথাটা রিপিট করছি, যদি বুঝতে সমস্যা হয়, তুমি যদি ওমান থেকে ওমান ব্যাংকে টাকাটা ট্রান্সফার করে থাকো তাকে, তাহলে তুমি ওমানের পুলিশের সাহায্যে তুমি তাকে খুঁজে বের করতে পারবা এবং তার ফোন নাম্বার দিয়ে। এখানে কিন্তু সচরাচর ফোন নাম্বার চেঞ্জ করা যায় না, আর ফোন নাম্বার কিন্তু এই দেশের একামা দিয়ে সিম কার্ড কিনতে হয়। সেক্ষেত্রে তুমি ফোন নাম্বারটা পুলিশের কাছে দিলেই তার ঠিকানা, তার সব কিছু বের হয়ে যাবে। তুমি তাকে এভাবে ধরতে পারবা। বিদেশে কানুন কি সেটা তো খুবই ভালো মতো, তুমি যেহেতু বিদেশে আছো সেটা জানো তাহলে তোমার ম্যাডামদের সাথে তুমি যোগাযোগ করে ভয় পাবা না। আমরা মেয়েরা কিন্তু দুর্বল না, আমাদেরকে সাহস রাখতে হবে। তো আমি যেভাবে বলেছি তুমি এভাবেই করো। এই লোকটাকে এভাবে তোমার ছাড়া উচিত না। আর যদি বাংলাদেশে ফ্যামিলির মাধ্যমে টাকা দিয়ে থাকো, তাহলে তুমি বাংলাদেশে গিয়ে তার নামে মামলা করো। আর বাংলাদেশে এখন অনেক আইন আছে নারীদের পক্ষে, তুমি সেভাবেও তাদের সঙ্গে যোগাযোগ করে তুমি করতে পারবা। তোমার যদি মনে করো, আমি অনুমানে বলতেছি, তুমি যদি তাকে 10 লাখ টাকা দিয়ে থাকো, 10 লাখ টাকার জন্য যদি তোমাকে 1 লাখ টাকা খরচ করতে হয় ওনাকে বের করতে খুঁজে, তাহলে তুমি সেটাই করো। এই ধরনের মানুষকে শিক্ষা দিতে হয় যাতে করে তারা নেক্সট টাইমে আর কোনো মেয়ের জীবন নিয়ে অন্তত খেলা না করতে পারে। আপুর কাহিনীটা আমাকে আরও 3 দিন আগে দিয়েছিল, কিন্তু আমি সময় স্বল্পতার কারণে আমি আপুর কাহিনীটা বলতে পারিনি, আপুর গল্পটা। তো আমি যখন এই গল্পটা আমি পড়লাম তখন আমার ভেতরটা কেমন যেন একটা আচমকা মোচড় দিল। আর তখন আমি ফিল করলাম যে আমরা এখানে এই ওমানে যে এত পরিমাণে গরম, এই গরমে মাথার ঘাম পায়ে ফেলে যে কষ্ট করে টাকা ইনকাম করি, সেই টাকাগুলো কোনো এক খারাপ মানুষের পাল্লায় পড়ে সেই টাকাগুলো আমরা তারকে বিশ্বাস করে দিয়ে দিই, আর তারাও আমাদের বিশ্বাসের মর্যাদা রাখে না। তো এটা যে কি পরিমাণে কষ্ট, একমাত্র যারা এই প্রবাস জীবনে এই ধরনের সে পড়েছেন এবং কি প্রবাস জীবনে কাজ করছেন এত কষ্ট করে পরিশ্রম করে, তারাই একমাত্র এই কষ্টগুলো বুঝতে পারবেন। আর আপুর জন্য আমার খুবই খারাপ লাগতেছে। আপু কিন্তু আমার নিয়মিত একজন ভিউয়ার, সে আপু আমার শত ব্যস্ততার মাঝেও আমার ভিডিও দেখে এবং
যদি ভিডিও নাও দেখতে পারে কোনো কারণে, কারণ আমরা হচ্ছে যারা প্রবাসে কাজ করি হয়তো বা আমরা মাঝে মাঝে কোথাও বেড়াতে যাই, ম্যাডামদের সাথে নিয়ে যায়, আমরা সেই ক্ষেত্রে সময় পাই না। তো সময় যদি আপু কোনো ক্ষেত্রে নাও পায়, আমার এই ভিডিওটা আমার পরে হলেও আমার সব ভিডিও আপু দেখে নেয়। তো খুব সুন্দর সুন্দর কমেন্ট করে শত ব্যস্ততার মাঝেও। তারপর আপু যখন আমাকে এই কথাটা বলল যে আপু তুমি আমার স্টোরিটা একটু তোমার ভিডিওর মাধ্যমে তুলে ধরো, আমার আমার কথা শুনে যাতে আর অনেক মেয়েরা সতর্ক হয়ে যায়, কখনো জানি কোনো ছেলেদেরকে টাকা দিয়ে বিশ্বাস না করে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আপু তুমি লিখে দাও। পরে আপু আমাকে 3 দিন আগে দিয়েছিল, আমি এখনও সময় স্বল্পতার কারণে আমি এটা শেয়ার করতে পারি না। আজকে আমি ফাইনালি এটা শেয়ার করলাম। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন এবং দেখবেন, তারা অবশ্যই আপনাদের অভিজ্ঞতা জানাবেন যে আসলেও এই লোকটাকে কি করা উচিত। আমি যেই কথাগুলো বলেছিলাম এই কথাগুলো আমি ঠিক বলেছি কি না সেটা আপনারা কমেন্ট করবেন। আর আমার মনে হয় এই ধরনের বেঈমান মানুষকে কখনোই ছেড়ে দেওয়া উচিত না। আমি যেই কথাগুলো বলেছি আপু তুমি এই কাজগুলো করো, দেখবা তুমি আমার কথা একদম কাজে লাগবে। নিজেকে কখনো দুর্বল মনে করবে না, কেননা তুমি একটা মেয়ে হয়ে বাংলাদেশ ছেড়ে প্রবাসে এসে কাজ করতেছো, নিজের উপরে নিজে আস্থা রেখে অনেক দূর এগিয়ে যাচ্ছ, ফ্যামিলি পরিবার পরিজন সবাইকে সাপোর্ট দিচ্ছ। তো নিজেকে কখনো দুর্বল ভাববে না। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তাহলে তোমাকে কিন্তু সবাই দুর্বল ভাববে। তো নিজেকে কখনো দুর্বল ভাববা না। আমরা আমাদের মেয়েদের হচ্ছে জীবনে হচ্ছে 2 ধরনের ঘটনা ঘটে। এক হচ্ছে কিছু ছেলেরা আছে টাকা পয়সা নিয়ে বেইমানি করে, মানে তারা বিয়ে পর্যন্ত যায় না, বিয়ের আগে বেইমানি করে। আর কিছু কিছু ছেলেরা আছে যে বিয়ে করার পরে বেইমানি করে, বিয়ে করার পরে ফেলে রেখে চলে যায়। তো তোমার হচ্ছে বিয়ে করার পরে ফেলে গেলে ওইটার খেসারত কিন্তু সারা জীবন দিতে হয়। এখন গেছে টাকার উপর দিয়ে গেছে, কিন্তু আমার মনে হয় এই লোকটাকে তোমার ধরা উচিত, যেহেতু সে এখন পর্যন্ত ওমানে আছে, সে এখানে দোকান করে খাচ্ছে, তাহলে তোমার তাকে ধরা উচিত। তুমি এক বাসায় মনে হয় 10 বছর নাকি 12 বছর ধরে আছো, আর সঠিক জানি না আপু, এই ভিডিওতে কমেন্ট করবা যে তুমি এই ওমানিদের বাসায় কত বছর ধরে আছো। যদি অনেক বছর ধরে থাকো, তুমি প্লিজ তোমার যে বাসাতে কাজ করো সেই বাসার কোনো ম্যাডাম কিংবা কাউকে যার সাথে তুমি ভালো ফ্রি, তার সাথে এই বিষয়টা নিয়ে শেয়ার করো যে আমি দেখ একজনের সাথে সম্পর্কে ছিলাম, সেই ছেলেটা ওমানেই থাকে, সে আমার কাছ থেকে প্রতি মাসে আমার স্যালারি আসলে টাকা নিত, নিয়ে এখন ওমানে টেলারের দোকান দিছে, দোকান দিয়ে এখন সে আমার সাথে কোনো যোগাযোগ করে না, এমনকি আমার টাকা মেরে দিতে চাচ্ছে, আমার টাকাও ব্যাক দিচ্ছে না, এমনকি সে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করতেছে, সে আমাকে বিয়ে করতে চাইছিল। এখন আমি ওর নামে ওর কাছে ওর ফোন নাম্বার আমার কাছে আছে, আমি ওর নামে মামলা করতে চাই যাতে ওমান পুলিশ আমাকে এটা নিয়ে সহায়তা করে, অবশ্যই করবে। কেননা এই দেশে কোনো দুর্নীতি পাপ কাজ এগুলা চলে না, এই দেশের নিয়ম কানুনই আলাদা। ঠিক আছে আপু, তো আশা করি আমি কতটুকু আপুকে বুঝাইতে পারছি। তুমি এই ভিডিওটাতে কমেন্ট করবা যে তুমি তোমার হচ্ছে যে টাকাগুলা পাঠাইছো সেগুলা রিসিপ্টগুলা তুমি যত্নবাকর সহকারে রাখছো কিনা, কারণ ওইটাই হচ্ছে মেন, আর ওইটাই হচ্ছে প্রুফ যে তুমি তোমার টাকা তোমার ইকামা দিয়ে কিংবা তোমার মালিকের ইকামা দিয়ে তুমি টাকাগুলো ট্রান্সফার করছো তার অ্যাকাউন্টে। তো সেইখানে থেকেই সব কিছু বের হয়ে যাবে। ঠিক আছে আপু, জীবনে কখনো আর কেউ এই ধরনের ভুল করবেন না, অন্তত ভালোবাসলে টাকা পয়সা দিয়ে কেউ সম্পর্ক ভালো রাখতে চাইবেন না, কেননা টাকা পয়সায় মানুষের সম্পর্ক নষ্ট করে। আপনি টাকা পয়সা দিবেন, সব ছেলেরা কিন্তু এক না, দেখা যাচ্ছে টাকা নিয়ে তারপর আপনার সাথে আর যোগাযোগই করবেন না। আর যারা ভালো তারা তো ভালোই, আর যারা খারাপ তারা তো খারাপই। তো সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন। দেশের থেকে যারা দেখছেন এবং বিদেশ থেকে যারা দেখছেন, সবাই নিজেকে সতর্ক রাখার চেষ্টা করবেন। একটা কথা মনে রাখবেন যে টাকার সাথে কখনো কোনো সম্পর্ক হয় না, টাকাই মানুষের সম্পর্ক তৈরি করে, আবার টাকাই মানুষের সম্পর্ক নষ্ট করে। আজকে আমি এই শর্মা বানাচ্ছিলাম এটা, তো এটা যেহেতু আমার ম্যাডামরা পছন্দ করছে, এখন প্রতি সপ্তাহে আমাকে এটা বানাইতে হয়। আমি সবসময় শেয়ার করি না আপনাদের সাথে যে এক খাবার বারবার কিভাবে শেয়ার করব। তো আজকে ভাবলাম যে আপুর গল্পটার সাথে আপুর জীবন কাহিনী, এটা কিন্তু কোনো গল্প না, এটা একটা বাস্তব জীবন কাহিনী।
তো এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। তো ভাবলাম যে আপুর বাস্তব জীবনের কাহিনীটা আমি তুলে ধরি আর আপনাদের সাথে আমার রান্নাগুলো শেয়ার করি। তো এটা ছিল বিকালবেলা, বিকালবেলা আমি রান্না করতে আসছিলাম, তখনই হচ্ছে এগুলো বানাচ্ছিলাম আর আমার সাথে ফয়সালও ছিল। লাস্টে আপনারা ফয়সালকে দেখতে পারবেন যে ও কি করতেছে। ও তো কি করবো, ওর জায়গার মতো বসে থাকে। আমাদের মেয়েদের জীবনটা এমনই, আমরা আসলে কোথাও দাম পাই না। আহ, কাউকে বিশ্বাস করে ভালোবাসলে সেই মানুষটাই আমাদেরকে ঠকায়, এমন কেন বুঝি না। ভালোবাসতে পারবে না, ভালোবাসবে না, কেন একটা মেয়েকে ঠকাবে? একটা মন ভাঙা কতটা যে পাপ কাজ, কতটা যে খারাপ কাজ, এটা কিন্তু যারা ভাঙে তারা কিন্তু বুঝে না, কিন্তু যে ঠকে যায় সে কিন্তু বোঝে। তো একবার ঠকে গেলে দ্বিতীয়বার আর এইসব ভুলে যেতে নাই, কেননা দ্বিতীয়বার যদি আবার এইসব ভুলে যেতে হয় চান বিশ্বাস করে, ওই দ্বিতীয়বার সেই মানুষটাও আপনাকে এভাবেই ঠকাবে। তো নিজেকে নিজে সেফটি করুন, নিজেকে নিজে নতুনভাবে ইমপ্রুভ করুন আর সামনে এগিয়ে যান। ভবিষ্যতে যেটা আপনার জন্য ভালো হবে সেটা করার চেষ্টা করুন, কেননা ভুল মানুষের পিছে নিজের মূল্যবান সময় ব্যয় করলে এই সময়টা আর ঘুরে পাবেন না। তো ভুল মানুষের পেছনে সময় ব্যয় না করে সময়গুলো নিজের কাজে লাগান, নিজের ক্যারিয়ারে ফোকাস দেন, নিজেকে নতুন নতুন কিছু নিজের মধ্যে আবিষ্কার করার চেষ্টা করুন। এতে করে আপনার ভালো হবে, দিনও ভালো যাবে। মনে হলে দিনে 1 ঘন্টা ইবাদত করুন আল্লাহর, তাহলে অবশ্যই আল্লাহ ভালো কিছু দান করবেন। আর একটা কথা মনে রাখবেন, যে জিনিসটা আপনার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেছে, সেই জিনিসটা আপনার জীবন থেকে চলে গেলেও কিন্তু সেই জিনিসটা আপনার কাছে একবার না একবার ফিরে আসবেই। তো ধৈর্য ধরুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। আপনার জীবনে যেটা আসবে সেটা চলে যাওয়ার পরেও ফিরে আসবে, এতটুকু আশা নিয়ে ভরসা নিয়ে চলুন, দেখবেন খুব ভালো হবে। তো অনেক কথাই বলতে বলতে আমার এইগুলা বানানো হয়ে গেছে, ফ্রাই করাও হয়ে গেছে। এখন আমি এগুলা হটপটের ভিতরে রাখবো। দেখেন কতটা সুন্দর লাগতেছে না, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। আরবিদের খাবার খাওয়া শিখাইলে, রান্না বান্না শিখাইলে ওইটাই ঘুরে ফিরে প্রতিদিন বানাইতে হয়, আর এটা বানাইতে অনেক কষ্ট পরিশ্রম। তো সকালবেলা আমি মুরগির মাংস রান্না করে রাখছিলাম, এখন আমি এই যে রুটি বানাইলাম, তারপরে এগুলো বানাইলাম, বানাই আবার এই যে তেলে ভাজলাম। এখন আমার মোটামুটি সব কিছু হয়ে গেছে। আজকে অনেক কাজ করছি, অনেক কাজ করতে করতে আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিলো, আমি রুমে গিয়া মানে এসিটা ছেড়ে আমি বিছানার উপরে শুয়ে পড়ছি। আমার এত খারাপ লাগতেছিল, মানে 4টার সময় ঘুম থেকে উঠে আমি 1 মিনিট আমি বসতে পারি নাই। তারপরে আমার ম্যাডামরা কি করছে এটা এই ভিডিওতে দেখাবো। 1 বস্তা জুতা, যখন আমি বাংলাদেশে গেছি ওদের স্কুল ছুটি হয়ে গেছিলো, ছুটির পরেই তো গেলাম, তখন আমি জুতা মুতা ওদের স্কুলে সব কিছু ধুয়ে রেখে তারপরে গেছিলাম বাংলাদেশে। এখন আবার সেই ধোয়া জুতা, মানে ওরা তো এতদিন স্কুল বন্ধ ছিল, স্কুল আর কিছুদিন পর খোলা, সেই ধোয়া জুতা আবারও বস্তা ভরে দিছে ধোয়ার জন্য। তো সেগুলো আবার মেশিনে দিয়েছি ধোয়ার জন্য, মেশিনে দিয়া ধুইব, ধুইয়া রোদে মেলে দিব, কাপড় চোপড় ধুবো, আবার রান্নাঘর হচ্ছে সাবান দিয়ে ডেটল দিয়ে ডলে ডলে ব্রাশ দিয়ে ডলে ডলে ধুইতে হবে। রান্নাঘর অনেক নোংরা হয়েছে, আমার কাছে ভালো লাগতেছে না, আমার মনে হইতেছে কখন পরিষ্কার করব। তো সব কাজ করতে করতে আমার মনে করেন যে রাত 7:30 বেজে গেছিলো। আর এখানে দেখেন এই যে ফয়সালে চুপ করে বসে আছে। এখন আমি রান্না করার সময় ফয়সালকে আমি কোনো খাবার দেই না, কারণ আমার ম্যাডাম দিতে নিষেধ করছে, কারণ ফয়সাল বারবার নাকি ওয়াশরুমে যায়, ওর পেট ব্যথা করে। তো এই জন্য ম্যাডাম বলছে যে রান্না করার সময় কোনো খাবার টাবার যাতে ওকে না দেই। তো এই জন্য আমি ওকে কোনো খাবার টাবার আমি দেই না, আর দিব না, যেহেতু নিষেধ করছে আমি আর দিব না। পরে কি থেকে কি হয়ে যাবে, পরে আমার দোষ হবে, এই জন্য আমি আর ওরে কোনো খাবার টাবার দেই না। তবে ও খাবার খাওয়ার জন্য অনেক চিল্লাচিল্লি করে, আমি দেই না কেন, কিন্তু আমি দিব না। আমাকে যেটা নিষেধ করা হয়েছে আমি ওইটা করব না। ও চিল্লাচিল্লি করুক গা, যা খুশি তাই করুক গা, এটা আমার দেখার বিষয় না। তো এইখানকার আরব দেশের ওর বাচ্চাদের পালা অনেক কষ্ট, যদি একটু এদিক সেদিক হয় তখন আবার আমাকে ধরবে। কেননা ম্যাডাম বলবে যদি ক্যামেরায় দেখে যে আমি ওরকে আবার বাড়তি খাবার দিছি, তাহলে সমস্যা। পরে বলবে যে আমি দিতে না নিষেধ করছি, দিছি কেন।
তো এই জন্য আমি ওরে আর কোনো খাবার টাবার দেই না। এই যে মাছ ভাজলে ওরে এক পিস মাছ আমি আগে দিয়ে নিতাম, কিন্তু এখন আমি সেটা দেই না আর দিবও না, কারণ আর দিতে নিষেধ করছে, আমি দিব না। ফয়সাল প্রচুর খাবার খায়, ওর খাবারের প্রতি এত বেশি আগ্রহ, মাশাল্লাহ অনেক খাবার খায় অনেক। তো এই জন্য অনেক ওর জন্য অনেক সমস্যা হয় বাসার মধ্যে। এই যে রান্না বান্না করলাম এখন, এগুলো আবার স্টোর রুমে তালা দিয়ে রাখতে হবে, তালা দিয়ে চাবি আবার আরেক জায়গায় লুকায় রাখতে হবে, নইলে ও কি করবে, খুইলা মনে করেন যে সবগুলা খায় ফেলবে। মানে মাশাল্লাহ দিলে এত পরিমাণে খাবার খাইতে পারে, আমি মানে এত খাবার যে কেমনে খায়, কোথায় জায়গা হয় ওর পেটে, এটা আমি জানি না। তারপরে এই যে আমার যে ইগুলা জুতাগুলা এগুলো সব ধোয়া হয়ে গেছে, এখন আমি ওয়াশিং মেশিন থেকে বের করতেছি। আর এই যে কাপড় চোপড় সব ভাগ করে রাখছি, এগুলো ধুইতে হবে। তো ভাগ্য ভালো যে এটা মেশিন, অটো মেশিনটা না হইলে আমার যে কি হইতো আজকে আমি নিজেও জানি না। শুধু আজকে না, আমার প্রায় প্রায় মানে খুবই কাজের অনেক বেশি চাপ হয়। তারপর আবার টেলারের দোকান থেকে এর আগে কতগুলো জামা বানাই নিয়ে আসছে, আবার আজকেও দেখে বানাই নিয়ে আইসা রাইখা দিছে। পর এগুলা সকালবেলা ধুইছি, আবার এটা তো বিকেলের পর্ব, সকালে এক বস্তা ধুইছি, আবার এখন এতগুলা ধুইতে হবে। তো ওইগুলো আজকে আর আয়রন করতে পারবো না, কারণ আমার হাতে সময় নেই, আমার অনেক কাজ আছে, এগুলা আজকে করব। আর আয়রন করব হচ্ছে আগামীকাল। আগামীকাল হয়তো রাতের রান্না বান্না আর থাকবে না, তারপর করতে হবে ওগুলা, তখন বসে বসে আয়রন করে ফেলবো। এই জন্য আজকে খালি এগুলো ধুইতেছি আর রান্নাঘরটা পরিষ্কার করব। কয়েকদিন ধরে ভাবতেছি রান্নাঘরটা পরিষ্কার করব, কিন্তু ওই যে করা হচ্ছে না, দেখা যাচ্ছে দুপুরে রান্না বান্না করলে আর সময় থাকে না, 11:30 12টা বেজে যায়, এর জন্য তখন আর রান্না বান্না করতে পারি না। রান্না বান্না করতে পারি না বলে আমি মানে রান্নাঘর ধোয়ার সময় থাকে না, এই জন্য ওটা ধুইলে আবার শুকাইতে সময় লাগবে। পর আমার ম্যাডামরা খাওয়া দাওয়া করবে, পানির মধ্যে বসে খাওয়া দাওয়া করবে নাকি, এই জন্য আমার ধোয়া হয় না। তো ফাইনালি আজকে ধুইয়া ফেলছি। তো ভেজাল শেষ। ভাবছিলাম আপনাদের সাথে একবার শেয়ার করব, কিন্তু রাত হয়ে গেছে, রাতের বেলা শেয়ার করি নাই, কারণ ভিডিও ক্যামেরা তো লাইট নাই, রান্না করে অন্ধকার আসতেছিল, ভালো আসতেছিল না, এই জন্য আর শেয়ার করা হয় নাই। তারপরে এই তো আমি মেশিনে কাপড় দিয়ে দিলাম, এখন এই স্টার্ট দিয়ে আমি যে জুতাগুলো বাহিরে উঠানে টেবিল আছে, টেবিলের উপরে রোদে দিয়ে রাখবো, শুকায় যাবে একদম আগামীকাল বিকেলে, এগুলো রোদের থেকে উঠাবো। তারপরে এখানে এসে দেখি টেবিলের মধ্যে অনেকগুলো পয়সা, এগুলো আমার ম্যাডামের আলমারি পরিষ্কার করে এই পয়সাগুলো পাইছে। তো এগুলো সব ধুইছে, মানে এগুলো দিয়ে নাকি একটা কেমন জানি একটা গন্ধ, ভাবসা গন্ধ বের হয়েছিল। পরে এগুলো ধুইয়া টেবিলের উপরে যে রোদের মধ্যে রেখে দিয়েছে, যাতে ওই পয়সা দিয়ে ভাবসা গন্ধ শেষ হয়ে যায়। তো এখানে 100 পয়সা, 50 পয়সা এরকম ছিল। আমি আবার আপনাদের মানে টাকা শেয়ার করতেছিলাম। তো এখানে আমি উপরে একটা কম্বল বিছাই দিব, কারণ টেবিলটা ও হাওয়া বাতাসে অনেক ধুলাবালি টেবিলে পড়ছে, এর জন্য আমি ভাবলাম যে এটা বিছাইয়া, এটা হচ্ছে আমার কফিলে পিকনিকে গেছে, ওনার একটা কম্বল বাড়তি কম্বল ছিল, উনি আবার এই টেবিলের উপরে রাইখা চলে গেছে। তো ভাবলাম যে এটা বিছাইয়া টেবিলের উপরে জুতাগুলো মেলে দেই, তাহলে জুতাগুলো আর ভিতরে আর ময়লা পড়বে না। সাদা সাদা জুতা তো ধুলাবালি আবার ময়লা পড়লে লাইগা থাকবে, এর জন্য আর অনেকগুলা জুতা। তো এগুলা এখন এক এক করে মেলে দেই। বাসায় কেউ নাই, আমি আর ফয়সালি ছিলাম, ম্যাডাম তার মেয়েদেরকে নিয়ে কেনাকাটা করতে গেছে। ডিউটি আছে, প্রয়োজনীয় জিনিসপত্র ম্যাডামের যা যা প্রয়োজন, আগে যেগুলা ছিল আলমারিতে পুরাতন ব্যবহার করা, ওগুলো সব ফালাই দিয়েছে, নতুন নতুন সব আবার কিনছে। তো ওগুলো আবার কিনতে গেছে, কি কি যেন কেনা বাকি আছে, এগুলা কিনতে গেছে। তো বাসায় এখন আসে নাই, আমি আমার মতো কাজ করতেছি, ফয়সালের মতো বসে আছে। তো তারপরে তো আমি এইগুলা করে এখন কাপড় চোপড় ধোয়া হইলে তারপরে রান্নাঘরটা করব। আজকে আমি বাইরে ময়লা ফেলতে গেছিলাম রাত 8টার সময়, এই সময় আমি কখনো বাইরে বের হই না, কিন্তু আজকে গেছিলাম। তারপরে এই তো দেখেন সব জুতাগুলো অনেক বেশি পরিষ্কার হয়েছে, একদম সাদা ফকফকা হয়ে গেছে, কারণ আমি ওয়াশিং মেশিনে 59 মিনিট দিয়েছিলাম, কারণ 15 মিনিটে ভালো মতো হবে না। আর একটা বিড়াল আমাদের বাসায় ঢুকছে, আমি এখনো খাবার ফালাই নাই, তো ওর বাসার ভিতরে ঢুকে মেও মেও করতেছে। ইয়া কি বলে, ছাগল আছে না, ছাগলে এখন খাবার ফেললে ছাগল খেয়ে ফেলবে, বিড়ালগুলো খাইতে পারবে না, এর জন্য আমি এখন ফালাবো না, সন্ধ্যার পরে ফালাবো, যাতে বিড়ালগুলো খাবার খেতে পারে। তো এই তো আমি একটু আমাদের বাসার সামনের সাইডটা শেয়ার করলাম আপনাদের সাথে। তারপরে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।